প্রাণ গেল ছাত্র আন্দোলনে গুলিতে আহত আরও এক শিক্ষার্থী। আমার ভাই তো শহীদ হয়েছে। আমাদের চাওয়া একটাই যে এ হাসিনার এ দেশে এনে তাকে সঠিক বিচার করা হোক। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। ঢাকা মেডিকেলের মর্গে এখনো পড়ে আছে ৮ বেওয়ারিশ লাশ, দ্রুত শনাক্তের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। পিলখানা ট্র্যাজেডিতে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার দাবি নিহতদের স্বজনের। পাশের দেশের সহযোগিতায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার অভিযোগ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপির। হত্যাকাণ্ডে জড়িত থাকা অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান। এবং পশ্চিমবঙ্গে ধর্ষণ হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে সর্বস্তরের মানুষ। রাজ্য সরকারের পদত্যাগ দাবি। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিয়াজ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। রিয়াজ সহ ছাত্র আন্দোলনের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তারা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফার ডাক আসে ৩ আগস্ট। শিক্ষার্থীরা ঘোষণা দেন অসহযোগ আন্দোলনের। এক দফা দাবির প্রথম দিনেই রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। পুলিশ, ছাত্রলীগ, শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে, আহত হন অসংখ্য শিক্ষার্থী। সারা দেশের মতো সেদিন রাজধানীর সায়েন্স ল্যাবেও শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। আহত হন মোহাম্মদ রিয়াজ নামের এক শিক্ষার্থী। সহপাঠীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে ১২ দিন পর শনিবার বিকেলে মারা যান তিনি। ও আন্দোলনে আরও ৩ দিন গেছে, ওগুলার লাইফ আছে। ও ওই দিনও লাইফেই ছিল। লাইফ অবস্থায় ওরে আর কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এক গলি থেকে এসে ওরে গুলি করছে। ওই দিন আর পুলিশ বাহিনী ছিল না আর কি, ছিল আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। ওর সেন্স ছিল না, ওইভাবেই ও মৃত্যুবরণ করছে। এতদিন ওর কাছেই ছিলাম কিন্তু সেন্স আসে না। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট রিয়াজ। বরিশালের মুলাদি সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। কলেজের পাশাপাশি ঢাকায় নিউ মার্কেটে ব্যবসা করতেন চাচার সঙ্গে। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। দাবি রিয়াজ সহ সম্প্রতি ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার। ভাই হারানো বেদনা তো বোঝেনি, আর ছোট ভাই কিছুটা হলো আমরা শাস্তি পাই যে, কারণ আমরা তো স্বাধীন হয়েছি। আমার ভাই তো শহীদ হয়েছে। আমাদের চাওয়া একটাই যে এ হাসিনার এ দেশে এনে তাকে সঠিক বিচার করা হোক। রিয়াজের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী। বিনা খরচে দেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রাজধানীর কর্মীটোলা হাসপাতালে ভর্তিদের খোঁজ খবর নিয়ে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ কথা বলেন। এদিকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। হাসপাতালের বিছানায় সারা শরীরে বুলেটের ক্ষত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রাণ এখন ওষ্ঠাগত।
শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলো পরিদর্শন শেষে সেগুলোর বেহাল দশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্প। হাসপাতালের শয্যা সংকটে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা মিলছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সমন্বয়কারীরা। তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, সমন্বয়কারীদের দাবি অনুযায়ী এখন থেকে আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে 90 দিনের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণাও দেন তিনি। 90 days countdown begins from now. আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ও মারা যাওয়াদের তথ্য লোপাটের অভিযোগ এনে তা উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়কারীরা। ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। ধন্যবাদ। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এ মামলাটি হয়। শনিবার ভোরে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিলকে দ্বিতীয় আসামি করা হয়। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইসরারুল হক, শৈবাল দাস সুমন, নূর মুস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40-50 জন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তানভীর। এ সময় এলোপাতাড়ি গুলি লাগে তার। গুরুতর অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় কথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুস সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুললেন নিহতদের স্বজনরা। তাদের দাবি, পাশের দেশের সহযোগিতায় খুন করা হয় 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম। ঢাকার পিলখানায় হত্যাযজ্ঞে প্রাণ হারান তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা। প্রাণ যায় 17 জন বেসামরিক নাগরিকেরও। যে মামলা হচ্ছে শনিবার রাজধানীর একটি হোটেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 3 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে 15 বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। স্বচ্ছ তদন্ত এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সহ আরো অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় শহীদ সেনাদের নামে দীর্ঘ সময় ধরে চলে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে স্বাধীন সাংবাদিকতার প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার উদ্যোগ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কারে 13 দফা দাবি তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় কর্পোরেট ইন্টারেস্ট, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠন এবং নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন গণমাধ্যম সংস্কার উদ্যোগ। দীর্ঘদিন মুক্ত সাংবাদিকতা করতে না পারার আক্ষেপ উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আমি আমার সন্তানকে যেই গণমাধ্যম বিশ্বাস করাতে পারিনি
সেই গণমাধ্যম জনগণ বিশ্বাস করবে সেটা আমি কখনোই প্রত্যাশা করিনি। কয়েকদিন আগে এক তরুণ সাংবাদিক আমাকে বলছিলেন যে ভাইয়া এখন আর আমি সাংবাদিক এই পরিচয়টা দিতেই আমার কাছে বিব্রত লাগে। প্রত্যক্ষভাবে আমরা পুঁজির মালিকদের লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছি। মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য যা যা করা দরকার এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যেন সবাই নিতে পারি। ছাত্র জনতার আন্দোলনে নিহত সাংবাদিক হত্যার বিচার যেসব মালিক ও নীতি নির্ধারক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিচার, গণমাধ্যমের সার্বিক সংস্কারে উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ 13 দফা দাবি তুলে ধরেন উদ্যোগের সংগঠকরা। তারা বলেন, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো দিয়ে গণমাধ্যম কর্মীদের মুক্তি মিলবে না। যে সমস্ত গণমাধ্যম সরকারের নানান সুযোগ সুবিধা নিয়েছে, তদন্ত সাপেক্ষে তারা আসলেই সেই অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে কিনা এবং সংবাদকর্মীদেরকে তার আলোকে সুযোগ সুবিধা দিয়েছে কিনা সেটা বের করতে হবে। নতুনভাবে গণমাধ্যম পরিচালিত হবে, সেটি মালিকানা থেকে শুরু করে পরিচালনা সব ক্ষেত্রে নতুন একটি বিষয় আসবে, একটি কমিশন গঠন করতে হবে। আর ইমিডিয়েট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো স্ব ক্ষেত্রে যারা আছে তাদেরকে মানতে হবে। সাম্প্রতিক গণহত্যায় এক শ্রেণীর সাংবাদিকদের দায় আছে বলে জানান সিনিয়র সাংবাদিকরা। কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা। সংবাদপত্র জগতে 3টা উত্থান দরকার। একটা হলো কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে, একটা হলো ইউনিয়নগুলোর বিরুদ্ধে, প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং নিজেদের লোক পক্ষপাতের। দলমত নির্বিশেষে পেশার স্বার্থে দেশের সব সাংবাদিককে এক হওয়ার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। এইগুলো নতুন বাংলাদেশে চলবে না। তাসনিয়া নিশাত, নিম, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে রংপুর মেডিকেলে গৃহবধূ ফাতেমা বেগমের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে তদন্ত কমিটি। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগম নামে এক রোগীর। এ ঘটনায় গাফিলতির অভিযোগ ওঠে রংপুর মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিরুদ্ধে। তদন্ত কমিটি গঠন হলেও আলোর মুখ দেখেনি তা। এছাড়াও হাসপাতালের নানা অব্যবস্থাপনাও তদন্ত করবে এই কমিটি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণচাঞ্চল্য ফিরছে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো নিত্যপণ্যের। সাক্ষরচেপুর ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। পর্যায়ক্রমে আরও স্বাভাবিক হলে আরও ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। 142 টাকা এবারে লিটার পরে আর কি সয়াবিন খোলাটা সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা। মসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাইদ কিংবা আহত শিক্ষার্থীর মর্মস্পর্শী সংলাপ। ছাত্র আন্দোলনের রাজপথে ঘটে যাওয়া এমন নানা ঘটনা ফুটে উঠেছে রাজধানীর দেয়ালে দেয়ালে। সঙ্গে যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবির প্রসঙ্গ। আর এসব নিয়েই রাজধানীতে শুরু হয়েছে গণ দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি। একদল গাইছে গান, আরেক দলের হাতে রং তুলি, চক পেন্সিল। এ থেকে দেয়ালে যে চিত্র ফুটে উঠছে তাতে প্রকাশ পাচ্ছে নানা প্রতিবাদী স্লোগান ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে এ কাজ চলবে সায়েন্স ল্যাব পর্যন্ত। আমরা শেখ হাসিনার বিচার চাই, যে পর্যন্ত না এই বিচার হবে সে পর্যন্ত আমরা গণগ্রাফিটি আঁকতে থাকবো। আমরা চাচ্ছি আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা যেন আমরা পেয়ে থাকি। আমরা এখানে করতেছি যেন সবাই দেখে এবং তাদের মনের মধ্যে এই কথাটা যেন জেগে ওঠে। যে স্বৈরাচারী সরকার যার পতন হয়েছে তার তো বিচার হয়নি, তো তাকে অবশ্যই আইনি আওতায় আনতে হবে খুব তাড়াতাড়ি। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেয় আবু সাইদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি ফুটে উঠেছে ঢাকার দেয়ালগুলোতে। এছাড়া ধর্ষকের ফাঁসির দাবি, পাহাড়ে শান্তি সহ দেশের বিভিন্ন ইস্যুতে দেয়ালে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রত্যয়ের বাণী ফুটিয়ে তুলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগের যে যা আছে ওগুলো সব উঠে আমরা নতুন করে দেশ গড়তে চাইতেছি। আমরা একটা মেসেজ তৈরি করব, যে মেসেজটা দিয়ে মানে পথে যারাই আসবে যাবে দেখে এটা যেন ইন্সপায়ার হয়। এখানে একজন মহিলা তার শাড়ির আঁচল দিয়ে হচ্ছে একজনকে ফাঁসি দিচ্ছে, আর কি মেনলি বোঝাতে চাচ্ছি যেটা রেপিস্টদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত হচ্ছে ফাঁসি দেয়া। আঁকিয়েদের আশা তাদের এসব কাজ সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের, আর তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আগামী প্রজন্ম। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট। 24 ঘন্টার কর্মবিরতিতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেয়া হলেও থামছে না বিক্ষোভ। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ভারত থেকে সুব্রত আচার্য রিপোর্ট। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তোলপাড় ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে চলছে কর্মবিরতি। দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয় 24 ঘন্টার ধর্মঘট। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চলছে বিক্ষোভ সমাবেশ। নৃশংস ওই হত্যার ঘটনায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট পরিষ্কার যে সে একা দোষী হতে পারে না, বাকি দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে, সেই খুনিরা, সেই ধর্ষকরা। যে আসামিগুলো এরকম নোংরামি কাজ করেছে, হ্যাঁ, এটা আমরা প্রতিবাদ চাই, ওনাদের সাজা হোক। এখনো পর্যন্ত তার মীমাংসা হলো না কেন? খুনি এখনো ধরা পড়লো না কেন? ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাম সংগঠনগুলো। ধর্মঘটের কারণে বহির্বিভাগ সহ অন্যান্য সব সেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরি বিভাগ। চিকিৎসা সেবা ব্যাহত হয় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এরই মধ্যে হত্যার তদন্ত কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এছাড়া হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এসএসকেএম হাসপাতাল। গোটা রাজ্যের হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী রোগীরা আসেন এখানে চিকিৎসা করতে, কিন্তু আরজিকরের এই নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এই ঘটনায় গোটা ভারতের নাগরিক সমাজের সঙ্গে একই রকম ভাবে ফুঁসে উঠেছেন চিকিৎসকরাও। আর চিকিৎসকদের ডাকে এই ধর্মঘটে এখন নাকাল চিকিৎসা ব্যবস্থা। তবুও আগত রোগীরা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।